শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জেতানোর ম্যাচে সিরিজ বাঁচানোর ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচটি বাংলাদেশের জন্য মাস্ট উইন ম্যাচ, অর্থাৎ সিরিজের প্রথম ম্যাচটি কিন্তু শ্রীলঙ্কা জিতে সিরিজ জয় করে নিয়েছে। এখন বাংলাদেশ যদি এই সিরিজটি জিততে চায় তাহলে বাংলাদেশকে অবশ্যই আজকের ম্যাচটি জিততে হবে যদি সিরিজটি বাঁচাতে চায়। আজকের ম্যাচটি হচ্ছে ডাম্বুলায় খেলা হচ্ছে বাংলাদেশের। এই স্টেডিয়ামটি বাংলাদেশের জন্য একেবারে টি-20-র জন্য একেবারে অপরিচিত। এর আগে বাংলাদেশ এই স্টেডিয়ামে 5টি ওয়ানডে খেলেছে, তার মধ্যে মাত্র 2টি ম্যাচ জিতেছে। এদিকে বাংলাদেশ সবশেষ ওয়ানডেতে এই ডাম্বুলায় বাংলাদেশ জিতেছিল। বাংলাদেশের জন্য এটি শোকস্মৃতি। প্রথম ওয়ানডেতে কিন্তু বাংলাদেশ খুব একটা ভালো করতে পারেনি। বাংলাদেশ ব্যাটিং বোলিং ফিল্ডিং ব্যর্থতায় বাংলাদেশ মাত্র 154 রানে থেমে গিয়েছে বাংলাদেশের ইনিংস। এর মধ্যে শ্রীলঙ্কার দুই ওপেনার প্রাথম নিশাঙ্কা মেন্ডিস দুজনে মিলে ম্যাচটা বাংলাদেশ থেকে বের করে নিয়েছে। বাংলাদেশের জন্য বাংলাদেশ প্রথম ওয়ানডেতে টি-20তে 4 জন ওপেনার নিয়ে নেমেছিল। এর মধ্যে জাকের আলী কিন্তু খেলতে পারেনি। আজকেও জাকের আলীর খেলা নিয়ে শঙ্কা রয়েছে। ওপেনার তার হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে সে খেলতে পারবে না। ফিজিও ডাক্তাররা বলেছেন যে আজকে যদি জাকের আলী খেলে তাকে কিপিং করতে হবে, এছাড়া ফিল্ডিং করার মতো তার অবস্থা নেই। যেহেতু জাকের আলী বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট জানিয়েছে আজকে সকালে সিদ্ধান্ত নেবে। যেহেতু আমরা এখনও স্কোয়াড পাইনি, এই জন্য আমরা এখনও দর্শকদের আপডেটটা জানাতে পারছি না যে জাকের আলী খেলবেন কিনা। এদিকে বাংলাদেশের খুব একটা যেমন বাংলাদেশের মাত্র একজন ব্যাটার 30 রান করেছেন, সেটা হচ্ছে পারভেজ হোসেন ইমন। তিনি তার ব্যাট থেকে ইনিংস সর্বাধিক 38 রানে এসেছে। এছাড়া বোলাররা খুব একটা ভালো করতে পারেনি। এদিকে অধিনায়ক লিটন কুমার দাসের কথা যদি বলি, লিটন কুমার দাস কিন্তু তার টি-20তে পারফরমেন্স খুব একটা ভালো যাচ্ছে না। লাস্ট 10 ইনিংসে একটিও হাফ সেঞ্চুরি তুলতে পারেনি। দর্শক, এই ম্যাচ নিয়ে আমাদের সাথে কথা বলতে যুক্ত হয়েছেন ধারাভাষ্যকার কামরুজ্জামান। কামরুজ্জামান, আপনাকে চ্যানেলে স্বাগতম। ধন্যবাদ। কামরুজ্জামান, আপনি জানেন যে বাংলাদেশ একটু পরে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাস্ট উইন ম্যাচ বাংলাদেশের জন্য। এই ম্যাচকে জিততে হলে বাংলাদেশকে কি করতে হবে? মাস্ট উইন বা সিরিজ টিকে থাকার লড়াই বা অস্তিত্বের লড়াই এটা আমি বলবো না, কারণ বাংলাদেশ খুবই ব্যাট প্যাচে রয়েছে এই সিরিজটাতে। টেস্ট ক্রিকেটে তারা হেরে গেল 1-0 ব্যবধানে, ওডিআই ক্রিকেটে 2-1 ব্যবধানে হেরে গেল, প্রথম টি-20তে হেরে গেল তারা, এবং খুব বাজেভাবে হেরে গেল, খুবই বাজেভাবে। একতরফা ম্যাচ ছিল সেটা প্রথম টি-20তে। আজকে বাংলাদেশ তারা প্রমাণ করুক যে সিচুয়েশন অনুযায়ী বাংলাদেশ খেলতে পারে, বা শর্টার ভার্সনের ক্রিকেটেও বাংলাদেশ অভ্যস্ত হয়েছে। এটা করলে কিন্তু হবে। আর কি কথা, যে দেখুন টি-20 ভার্সনের ক্রিকেটে যদি নাইমের কথা বলি, নাইমের হচ্ছে যে অংশগ্রহণ করাটাই বড় কথা, অথবা টিকে থাকাটাই বড় কথা, কিন্তু ওই মুহূর্তে দলের কি সিচুয়েশন, আমার রোলটা কি, আমি কি রোল প্লে করলে একটা কম্পিটিটিভ ম্যাচ হবে অথবা স্কোর লাইনটা একটা বড় হবে, সেই যোগ্যতা বা সেই থিঙ্কিং করার মানসিকতা কিন্তু নাইমের হয়নি। অতএব মেহেদী হাসান মিরাজ কি খেললেন, তিনি তাহিদ হৃদয় তিনি কি খেলেছেন, লিটন কুমার দাস খুব ভালো কিছু করতে পারেনি। অতএব আস্থার খুব সংকট রয়েছে দলের মধ্যে। এখন আজকে তো টিকে থাকার লড়াই, যদি বাংলাদেশ যে প্ল্যানটা তারা করেছে সেই প্ল্যান অনুযায়ী যদি মাঠে এক্সিকিউশন করতে পারে, হু নোজ যে আজকে শ্রীলঙ্কার মতো দুর্দান্ত প্রতাপশালী একটা দলকে বাংলাদেশ পরাজিত করতে পারে এবং সিরিজে টিকে থাকতে পারে। কামরুজ্জামান, আপনি লিটন কুমার দাসের কথা বলছিলেন। লিটন কুমার দাস কিন্তু গত সবশেষ 10টি টি-20 ইনিংসে কিন্তু তার 50 নাই, 50 নেই। এর মধ্যে তিনি শুধু বিপিএলে একটি 100 করেছিলেন। লিটন দাসের পারফরমেন্স সম্পর্কে আপনি কি বলবেন? লিটন দাস ক্যাপ্টেন, আসলে লিটন দাস তার স্বাভাবিক খেলাটা খেলতে পারছে না। লিটন এবং সৌম্যর প্রতি আমার অনেক অগাধ আস্থা, অনেক বিশ্বাস, কিন্তু সামহাও লিটন তার স্বাভাবিক খেলাটা খেলতে পারছে না। তবে লিটন কিন্তু একজন বিশ্বমানের ক্রিকেটার, খুবই দুর্ভাগ্য তার যে তার ধারাবাহিকতা নেই। তো লিটন যদি তার স্বাভাবিক খেলাটা খেলতে পারে তাহলে কিন্তু একটা ভালো পজিশনে যাবে আজকে দল। তাহিদ হৃদয় যদি ভালো, তাহিদটা ভালো, তার ন্যাক আছে, তার স্টাইল রয়েছে, তিনি বেসিকের উপরে খেলতে পারেন, সিচুয়েশন বুঝেন। সামহাও কোথায় যেন তিনি কলাপস করেন, মাথাটা গরম করে ফেলা। হ্যাঁ, এই ব্যাপারগুলো, যেমন আমি যদি বলি যে পারভেজ ইমন
ছোট্ট একটা বাচ্চা ছেলে, কিন্তু কি ধরনের তার সাহসিক একটা ইনিংস খেলেন, চোখে চোখ রেখে খেলেন। তার সঙ্গে তানজিদ তামিম যে সাপোর্টটা দিচ্ছেন, এই ধরনের সাপোর্ট যেহেতু এখানে মেহেদী মিরাজ, তাসকিন, লিটন তারা কিন্তু অলমোস্ট 10-11 বছর ইন্টারন্যাশনাল ক্রিকেটে হয়ে গেছে, অতএব তারা কিন্তু আর ছোট নেই। অতএব ছোটরাই যে সার্ভিস দিচ্ছে, বড়দের কিন্তু একটু দায়িত্ব নিয়ে খেলা উচিত, তাহলে আমার দলটা বা বাংলাদেশ দলটা হয়তো এই 3 ম্যাচ টি-20 সিরিজের রেসে তারা টিকে থাকবে। কমরুজ্জামান, আজকে বাংলাদেশ ব্যাটিং, বোলিং, ফিল্ডিং এই 3 বিভাগেই বোলিং পারফর্ম করে জিততে হবে, এই কথাটা বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট কালকে বলেছিল। আপনার কি মনে হয় যে বাংলাদেশ বোলিংটা ঠিকঠাকভাবে করছে না ব্যাটিংয়ের পাশাপাশি? না, আমার দলটা, বাংলাদেশ দলটা কখনোই 3 ডিপার্টমেন্টে একসঙ্গে জ্বলে না, মাঝে মধ্যে জ্বলে, হঠাৎ করে জ্বলে। আপনি এই ইন্টারন্যাশনাল ক্রিকেটে 3 ডিপার্টমেন্টের একটা ডিপার্টমেন্ট যদি আপনি খারাপ করেন, হয় বোলিং নাই, ব্যাটিং নাই, ফিল্ডিং, যে সাইডটা আপনি খারাপ করবেন, অপোনেন্ট টিম সেই পার দিয়ে ম্যাচটি বের করে নিয়ে যায়। আমরা তো কোনো ডিপার্টমেন্টে ভালো করতে পারি না, মানে আমরা হচ্ছে অ্যাভারেজ একটি দল। অতএব কিন্তু আপনাকে বলি, 2026 সালের টি-20 বিশ্বকাপ কিন্তু এর আগে আমরা আলোচনা করছিলাম এই শ্রীলঙ্কাতেই হবে, ভারতেই হবে। 20টি দল আগামী 2026-এর টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করবে। ইতালির মতো দল তারা বিশ্বকাপে অংশগ্রহণ করতে ইতিমধ্যে তারা কোয়ালিফাই করেছে। অতএব এই এই দ্বিপক্ষের সফর শুধু দ্বিপক্ষের সফর নয়, এটা কিন্তু বিশ্বকাপের একটা মঞ্চ তৈরি করার একটা উপলক্ষ। এই টি-20 সিরিজ এটা মাথার মধ্যে রাখতে হবে। কামরুজ্জামান, আপনি জানেন, আমি জানি যে আপনি হচ্ছে বাইরে আছেন, এই মুহূর্তে আপনি বসুন্ধরা কিংস এরিনায় যাচ্ছেন বাংলাদেশের সাফ অনূর্ধ্ব-20 টুর্নামেন্ট দেখতে নারী দলের। এই ম্যাচ নিয়ে আপনি যদি একটু আমাদের দর্শকদের জানাতেন, ক্রিকেটের মাঝে একটু জানতে চাচ্ছি। একটু অসংখ্য ধন্যবাদ। সাফ নারীর 20 ইতিমধ্যে শুরু হয়ে গেছে, কিন্তু শুক্রবারই শুরু হয়েছে। বাংলাদেশ 9-1 গোলে প্রথম খেলায় শ্রীলঙ্কাকে পরাজিত করেছে। 4টি দলের এই অংশগ্রহণ, স্বাগতিক বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান এবং নেপাল। ভারত শেষ মুহূর্তে নামটা তারা প্রত্যাহার করে নেয়। বাংলাদেশ খুবই হট ফেভারিট, বাংলাদেশ বর্তমান চ্যাম্পিয়ন, বাংলাদেশ এই বিভাগে 4 বারের চ্যাম্পিয়ন, 2024 সালে ভারতের সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন, অর্থাৎ বাংলাদেশ চ্যাম্পিয়ন। যেহেতু এবার প্রবল প্রতিপক্ষ ভারত নেই, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা তাদেরকে সহজেই পরাজিত করে বাংলাদেশ এবারও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে, এটা আমার বিশ্বাস। ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলা, অতএব প্রত্যেকের সঙ্গে 2 বার করে খেলবে। পয়েন্টস টেবিলের শীর্ষ দল আগামী 21 তারিখ, যে দল 21 তারিখে পয়েন্টের বা গ্রুপের শেষ পর্যায়ে থাকবে, পয়েন্টস টেবিলে সবার উপরে থাকবে, সে দলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে। আপনি তারা খুব ভালোভাবে শুরু করেছে, তারা 9-1 গোলে শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করেছে। আজকে একটি শক্ত প্রতিপক্ষ নেপাল, আমার বিশ্বাস নেপালের সঙ্গে তারা খুব ভালোভাবে জয়লাভ করবে এবং জয়ের ধারা তারা অব্যাহত রাখবে। উল্লেখ্য কিন্তু আপনাকে বলি, এই বাংলাদেশ সেই বাংলাদেশ যে কয়েকদিন আগে এএফসি নারী এশিয়া কাপ বাছাই পর্বে তারা কোয়ালিফায়ার করে 2026 সালের মার্চে অস্ট্রেলিয়ার মাটিতে যে এশিয়া কাপের মূল আসর বলবে, বাংলাদেশ ইতিমধ্যেই কোয়ালিফাই করেছে। ওই কোয়ালিফায়ারের সময় যে দলটি ছিল, সেই দলের 8 জন প্লেয়ার এই অনূর্ধ্ব-20 সাফ নারী ফুটবলে খেলছে তারা। অতএব বাংলাদেশ কিন্তু খেলার মধ্যে রয়েছে। এএফসি যেখান থেকে তারা শেষ করেছিল, এই অনূর্ধ্ব-20 নারী ফুটবলে সেখান থেকে তারা শুরু করেছে। অতএব বাংলাদেশ খুবই হট ফেভারিট দল, বাংলাদেশ এই আসরের চ্যাম্পিয়ন হবে আশা করি। কামরুজ্জামান, আপনাকে ধন্যবাদ ব্যস্ততার মধ্যে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আর পাশাপাশি নারী দলের প্রতি রইল আমাদের শুভকামনা, প্রতিবারের মতো তারা সাফল্যে বাংলাদেশকে গর্বিত করবে। দর্শক, আবার ক্রিকেটে ফিরে যাচ্ছি। আশা করছি বাংলাদেশ দল অ্যাটলিস্ট শ্রীলঙ্কা থেকে এই ম্যাচটি জিতে সিরিজটা বাঁচিয়ে রাখবে এবং পরের ম্যাচটি তারা সিরিজটা জিতে নেবে। কারণ ওয়ানডে এবং টেস্টে বাংলাদেশ খুব একটা ভালো করতে পারেনি, অ্যাটলিস্ট শ্রীলঙ্কা থেকে তারা সাফল্যের ঝুড়িতে কিছু একটা নিয়ে আসবে, এটাই আমাদের প্রত্যাশা। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তীতে পরের ম্যাচে আমরা আবারও হাজির হয়ে যাব।